What was your first acting role? Donating. What is your favorite actor or actress? Who is your favorite actor or actress? অনেক আছে, সারা পৃথিবীতে অনেক মানুষ, উত্তমবাবু থেকে শুরু করে, সমুদ্রদা থেকে শুরু করে, তুলসী চক্রবর্তী থেকে শুরু করে, আমার মতে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় থেকে শুরু করে, মঞ্জু দে থেকে শুরু করে অনেক অভিনেতা অভিনেত্রী আছেন। আর বিদেশে তো প্রচুর, সারা ইউরোপের বিভিন্ন, আমাদের হিন্দি ফিল্মে তো বলরাজ সাহানি থেকে শুরু করে এখন আজকের তারিখে পর্যন্ত এমন এমন সমস্ত অভিনেতারা আছেন, এর কোনো শেষ নেই। কমেডি অর ড্রামা? আমি প্রশ্নটা মানে বুঝতে পারলাম না, তার কারণ হচ্ছে যে ফ্রান্সে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় অমুক অভিনেতা কেমন আছেন, তো সেখানে তখন বলা হয় উনি এখন তো কমেডিয়ান হয়ে গেছেন। কমেডি হচ্ছে অভিনয় শিল্পের সর্বোৎকৃষ্ট এবং সর্বোচ্চ ক্ষমতা, যে যারা কমেডিয়ান হয়ে যান, অর্থাৎ তাদের সব রকমের চরিত্রে অভিনয় করার ক্ষমতা আছে, সব রকমের। সেই কারণের জন্য তারা কমেডিয়ান, তাদের বলা হয় কমেডিয়াদের আর্টে এটা বলা হয়। তো সুতরাং আর নাটক ছাড়া বাঁচার তো আমার কোনো রাস্তা নেই। মেথডিক্যাল অ্যাক্টিং অর ক্লাসিক্যাল ট্রেনিং? এই দুটোর মানে আমি বুঝলাম না। আমরা মেথডিক্যাল অ্যাক্টিং মানে স্টানিস্লাভস্কি সিস্টেম কিনে যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো যে হ্যাঁ সেটাও। আবার পৃথিবীতে অন্যান্য যে সমস্ত ভাবনা আছে সেই সমস্ত ভাবনাকেও গ্রহণ করতে হবে। মুদ্রা কথা হচ্ছে মানুষটা হয়ে উঠতে হবে, চরিত্রটা হয়ে উঠতে হবে, এবং তার জন্য যে শিক্ষাগুলোর মধ্যে দিয়ে যেতে হবে সেই শিক্ষা দরকার। আমার ছাত্রাবস্থায় চলছে, আমি সবকটা শিক্ষা পাইনি, আশা করছি যে চলে যাওয়ার আগে অন্তত আরেকটু শিখতে পারবো। What advice would you give to aspiring actors? এটা একটা যে শেখার জায়গা, সেইটা প্রথমে তাদের বুঝতে হবে। মানে আজকে গিয়ে তো কেউ বলতে পারে না মোহনবাগানে গিয়ে দাদা আমি পাড়ায় খুব ভালো ফুটবল খেলি, আমি একটু দেবেন, পারে না। কোনো অফিসে গিয়ে তো বলতে পারে না যে আমি ক্লাস 8 পাস করেছি, আমাকে এটা দিন না, বলতে পারে না। অর্থাৎ দেখুন, ছবি আঁকার জন্য মাস্টার চাই, ফুটবলের জন্য কোচ চাই, ক্রিকেটের জন্য মানে খেলাধুলোর জন্য কোচ চাই, অর্থাৎ কিনা একজন মাস্টারমশাই চাই, নাচ গান সর্বত্র সব কিছুর জন্য একজন করে, এমন মানে অঙ্কটা ছেড়ে দিল, অঙ্ক বিজ্ঞান পেল, এই একটা বিষয় কারোর মনে হয় না যেটা আমাকে জানতে হবে, শিখতে হবে। এই যেন একটা বেশ আমি তো পারি, আমার ভেতরে আছে। আর আমার হাত পা ভালো, এই তো দেখুন না পেটে 8 ভাঁজ হয়, ইত্যাদি ইত্যাদি, চলে গেলেন তারা। আর এখন তো শুনছি ওই টুইটারে কত ফলোয়ার আছে। আমি এক মহিলাকে মিট করেছিলাম যিনি ভোজপুরি গানের নানান রকমের করে উনি নাকি 2 লাখ টাকা রোজগার করেন এবং তার নাকি 3 লক্ষর ওপর ফলোয়ার আছে। তাকে ডেকে নিলেই হয়, তাকে ডেকে নিয়ে পাঠ করালেই হয়। Any funny or memorable incident on sets? হ্যাঁ, প্রচুর আছে। ফানি মেমোরেবল তো প্রচুর আছে। এইগুলো না এই এক কথায় বলা যাবে না, মানে এটা বলতে গেলেই একটা এত দীর্ঘ সময় ধরে বলতে হবে। তার কারণ আমার খুব সামান্য কর্মজীবন, মাত্র 40 বছর। ফলত এই সামান্য কর্মজীবনেরই এত জায়গা আছে। আমি ছোট্ট একটা কথা বলি তাহলে। আমার প্রথম দিন এই মুক্ত বন্ধ বলে একটা সিরিয়াল হতো, আমার গুরু রমাপ্রসাদ বণিক সেই সিরিয়ালের ডিরেক্টর ছিলেন। আমার জান গুরু আপনাদের বাড়ি থেকে স্টুডিও থেকে 3টে বাড়ি দূরে থাকেন, উৎপল দত্ত থাকতেন। উৎপল দত্ত
আমাকে এইগুলিতেই 4 বছর যাতায়াত করতে হয়েছে। আমি মাত্র 4 বছর ওনার কাছে শিক্ষা করার সুযোগ পেয়েছিলাম। তো তো উনি ওনার শালার ওই পার্টটা করার কথা ছিল, কিন্তু ওর আগের রাত্রে ওর পাটা ভেঙে যাওয়ার জন্য আমাকে রাত্রেই ফোন করে, আমাকে ফোন করেন, করে বলেন যে তুই কালকে সকাল 8টায় রেডি থাকবি, তোকে গাড়ি তুলে নিয়ে যাবে। গিয়ে দেখতে পেলাম এটা হচ্ছে ওই ডিসেবলড যারা, মানে চলতে পারে না, নড়তে পারে না, এই ছেলেটিও একটা হুইল চেয়ারে বসে থাকে। উল্টো দিকের মানুষটার নাম নির্মল কুমার। এবং তিনি যখন জানলেন আমি আজকে প্রথমবার খুব ছোট্ট ঘরে, এরকম একটা ঘরের মধ্যে অত আলো, তার মধ্যে রাউন্ড ট্রলি ফেলা হয়েছে, হ্যাঁ প্রচন্ড গরম, তখন তো এত এসি পেসি ছিল না কলকাতা শহরে, খুব উচ্চবিত্ত মানুষদের কাছে থাকতো এসি, এখন যেমন নেসেসিটি হয়ে দাঁড়িয়েছে। কারণ কলকাতা শহর কোনো ভাবেনি যে 50 ডিগ্রির কাছাকাছি তার টেম্পারেচার চলে যাবে। আরো কাটুক কাজ, আরো যুদ্ধ লাগাক, যাই। তো উনি না বেরোলেন না ঘর থেকে। আজকে তোমার প্রথম দিন? একদম। এই লেন্সটা না এতটা দেখা যায়। আচ্ছা। এই লেন্সটা এখানে, এই যে মুভমেন্টটা হচ্ছে ট্রলি, এতে এটা হয়। এই সংলাপটা না, তুমি থিয়েটারের ছেলে ঠিক আছে, কিন্তু তুমি না এই সংলাপটা ফিল্মে যখন বলবে তখন এভাবে বলো না। আমার সিনেমার প্রাথমিক পাঠটা নির্মল কুমারের কাছে, আমি অত্যন্ত সৌভাগ্যবান। আমার দ্বিতীয় পাঠ আমার বঙ্কিম জেঠু বলতাম, বঙ্কিম ঘোষ। তৃতীয় পাঠ অবশ্যই বেশ খানিকটা সৌমিত্র চট্টোপাধ্যায়। তার সঙ্গে একটা ফিল্মে ছিলাম, কিন্তু একসঙ্গে অভিনয় করার সৌভাগ্য হলো না, এমনকি থিয়েটারে হলো না, যেটা আমার সবচেয়ে বড় আক্ষেপ, জীবনের অন্যতম বড় আক্ষেপ, যে সৌমিত্র চট্টোপাধ্যায় একই মঞ্চে অভিনয় করবেন, আমিও কোনো ছোট রোলে থাকবো। তৃতীয় পাঠ মানে হচ্ছেন নিশীথ ব্যানার্জি, মানে যার ছবি হচ্ছে শিল্পী, সাগরিকা, মানে একটা লম্বা লিস্ট আছে, মানে ওই গোল্ডেন পিরিয়ডের যে লিস্টটা, তার কাছে আমি ফাইনাল পাঠ পেয়েছিলাম হচ্ছে সিনেমায় কি করে অভিনয় করতে হয়, কোন লেন্সে এবং কতটা ইয়েতে অভিনয় করতে হয়। ফলত এই এনি ড্রিম কোলাবোরেশন, যেটা আপনি কিছুক্ষণ আগেই অবশ্য বললেন যে সৌমিত্র বাবুর সাথে বেশ কিছু কাজ থিয়েটারের বা এরকম কিছু করার আপনার ইচ্ছা ছিল? অনেক রকমের স্বপ্নই আছে, সেই স্বপ্নগুলো জানি না কোনোদিন পূর্ণ হবে কিনা। স্বপ্ন আছে কোনো, ধরে নিন আমি ধরে নেওয়ার কথা বলছি, ধরে নিন আমার স্বপ্ন আছে হচ্ছে যে এই যেসব স্টেডিয়াম গুলো আছে না, ছোট ছোট স্টেডিয়াম গুলো হয়েছে, সেই স্টেডিয়ামে আমি শেক্সপিয়ার, এরকম আমার একটা স্বপ্ন আছে। আমার স্বপ্ন আছে হচ্ছে রবীন্দ্রনাথ করবো ওরকম স্টেডিয়ামে, যা রবীন্দ্রনাথ, একটু জল খাওয়া, রবীন্দ্রনাথ, আমরা এখন অনেক বড় বড় কথা বলি, উনি এসব কি এনভায়রনমেন্টাল থিয়েটার মিয়েটার আনতেন, অনেক বড় বড় কথা বলি, স্পেসিফিক থিয়েটার এসব বলি আমরা, উনি এসব ওনার শান্তিনিকেতন সব সেরে গেছে, অনেকদিন আগে ছেড়ে গেছেন। ওই আম্রকুঞ্জ থেকেই রেলে করে বেরিয়ে আসতে হচ্ছে, ডাকাতের দল থেকে শুরু করে ওই স্পেসিফিক একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে গিয়ে একটা সিন থেকে সেকেন্ড সিন অন্য বাড়িতে হচ্ছে, সব করে গেছেন উনি। ওনার মতন আধুনিক নাট্যকার এখনো আমি জানি না ভারতবর্ষে কে আছেন, পৃথিবীতে কে আছেন। পরবর্তীতে একটু বিতর্কিত প্রশ্ন, হোয়াটস ইউর টেক অন দ্য কারেন্ট স্টেট অফ ডাইভার্সিটি ইন টলিউড? ডাইভার্সিটি? কিসের ডাইভার্সিটি হচ্ছে?
ডাইভার্সিটিটা কোথায় হয়েছে, ডাইভার্স সিচুয়েশনটা কোথায় হয়েছে? অনেক সময় হয় না যে বিভিন্ন ধরনের যারা প্রডিউসার থাকেন তাদের ডিমান্ড এক এক রকম থাকে, হয়তো গুণী শিল্পী তাদেরকে নেওয়া হচ্ছে না, যারা অ্যাকচুয়ালি অ্যাক্টিংটা শিখে এসছেন তারা কাজ পাচ্ছেন না। না দেখুন, এই ব্যাপারে আপনি কিন্তু মানে আমি অন্তত মনে করি, আমাকে অনেক সময় অনেকে প্রশ্ন করছেন এই মানিকবাবুর পর প্রশ্ন করছেন যে আপনার কোনো আক্ষেপ নেই যে আপনাকে নিয়ে কোনো বাংলা সিনেমা আপনাকে সুযোগ দেয়নি ইত্যাদি ইত্যাদি। আমি কিন্তু একটা কথা মনে করি, সেটা হচ্ছে যে যদি আজকে সৃজিতের মনে হতো যে চন্দনদাকে দিয়ে এই পাঠটা করানো যাবে, তাহলে সৃজিত নিতে পারতো। তার মনে হয়নি কখনো, কৌশিকের মনে হয়নি, বা কারোর মনে হয়নি, কারণ আমাকে তাদের প্রয়োজন পড়েনি। অঞ্জন দত্তর প্রয়োজন পড়েছে, অঞ্জন দত্ত নিয়েছেন। এবার কাকে আপনি নেবেন, কোন শিল্পীকে নেবেন, কোন শিল্পীকে নেবেন না, এটা তো ভীষণ রকমভাবে সেই নির্দেশক প্রযোজকের দেখার উপর ডিপেন্ড করে। আর আমার মতো খারাপ দেখতে লোককে যে যে পার্টে নেওয়া দরকার হতে পারে সেই পার্টগুলোতে দিয়েছে তো। না, আপনি অ্যাজ অ্যান অ্যাক্টর আমাদের কাছে কিন্তু আপনি মানে আপনাকে আমি চিনি আমার বাবা মার সূত্রে, মানে তারা চন্দন সেন নামটাতে এক কথায় সবাই চেনেন। আমার কাছে হয়তো পরবর্তীকালে স্কুলে যখন যাচ্ছি ইষ্টি কুটুমের কিছু কিছু ক্যারেক্টারে আপনাকে আমি দেখতে পেলাম বা কিছু, কিন্তু আমরা জানি একটু অন্য ধারার শিল্পী উনি, একদম অন্য ধারার মানুষ, অন্য ধারার শিল্পী, কারণ আপনাদের মতো গুণী শিল্পী খুব কম। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই প্রশ্নটা ছিল আর কি। না আমি আবার বলছি, কোন নির্দেশক কোন প্রযোজক তারা তো একটা চরিত্র দেখেন, একটা মানুষকে দেখতে পান। হ্যাঁ হ্যাঁ। এবার সেই মানুষটিকে নেন। এবার তার পেছনে আর একটা বিষয় থাকে, বিশেষ করে কমার্শিয়াল একটা পার্সপেক্টিভ আছে, যে তাকে বিক্রি করা যায় কিনা। আমি বিক্রয়যোগ্য পণ্য নই, আমাকে বিক্রি করা যায় না। খরাজকে করা যায়, রজতবাবু দত্তকে করা যায়, তারা তৈরি করেছেন সেভাবে জায়গাটা। আজ খরাজ মুখার্জির আমি মনে করি এটি যদি সোভিয়েত ইউনিয়ন হতো, হায়েস্ট অর্ডার পেতেন উনি, পিপলস আর্টিস্ট পেতেন আমি মনে করি। বা আমাদের আমাদের শাশ্বত চ্যাটার্জি, শাশ্বত চট্টোপাধ্যায়, হ্যাঁ, সুভাষিস মুখার্জি, তার যা ক্ষমতা, আকাশচুম্বী ক্ষমতা, শঙ্কর চক্রবর্তী, হ্যাঁ, তো এরা সুযোগ পেয়েছেন প্রপারলি? না। আমার প্রশ্নটা তো ওইখানে। তাদের যেভাবে বিক্রি করা গেছে, বিক্রি করার কথা ওনারা ভেবেছেন, বিক্রি করেছেন। কারণ এটা ব্যবসার জায়গা। আপনি হয় পণ্য হয়ে উঠবেন, না হয় উঠবেন না। আপনি যদি পণ্য না, বিক্রয়যোগ্য পণ্য না হয়ে ওঠেন, আপনাকে রাখবেন। আমি বিক্রয়যোগ্য পণ্য হয়ে উঠতে পারিনি, আমাকে নেয়নি। এতে এতে আফসোস করার বা আক্ষেপ করার কিছু হয়নি। আপনাকে ওটা বুঝে নিতে হবে যে তুমি বিক্রয়যোগ্য পণ্য হয়ে উঠতে পারো। চেষ্টা করেছেন কি, যদি প্রশ্নটা করেন, না আমি সেটা